নবাবগঞ্জ। আমি এখন প্রবেশ করতেছি সেই ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। একটা ভারতের ট্রাক এখন প্রবেশ করতেছে বাংলাদেশে। ভাই ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দাঁড়ায় আছে, এই যে হাতে দেখেন ভারতের টাকা। ভাই আমার খালা ভারতে 10 রুপি। আমাদের হচ্ছে নওগাঁর আম বেশি বিখ্যাত, আবার চাপাইরা বলে চাপাইয়ের বেশি বিখ্যাত। আমাদের সারা বাংলাদেশের রাজশাহীর ব্যানার লাগে আম বিক্রি করা হয় ঢাকা শহরে। ভাই এটা মাত্র 20 টাকা কেজি। যাকে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে কি বাল করতে 20 টাকা কেজি আম বেচে বিক্রি করে না, কি করতে দেখাচ্ছে? কি বলছে? এই যে বলছিলাম না যে চাপাই নবাবগঞ্জের যেই রুটি, হাতের রুটি না কি বলে, কলার রুটি, একদম original। নবাবদের শহর চাপাই নবাবগঞ্জ বাংলার ইতিহাস, ঐতিহ্য আর সীমান্তে জীবনের এক অনন্য জনপদ। শত শত বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে ছোট সোনা মসজিদ ও তোহাখানা। একসময় এখানেই বসবাস করত নবাবরা। ইতিহাস, সংস্কৃতি, সীমান্তের বাস্তবতা আর প্রকৃতির অপূর্ব মিলনবন্ধন চাপাই নবাবগঞ্জকে করেছে সত্যি অনন্য। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমের রাজধানী চাপাই নবাবগঞ্জ, সাথে ভারত সীমান্তে মানুষের জীবনযাপন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমের রাজধানী চাপাই নবাবগঞ্জ। এন্ড গাইস জাস্ট দেখেন যে আমার দুই পাশে এরকম অসংখ্য আমের বাগান। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চাপাই নবাবগঞ্জকে কেন আমের রাজধানী বলা হয়। এবং আমরা এখন যাচ্ছি কানসাট, যেখানে বিখ্যাত বিখ্যাত আমের বাজার থেকে শুরু করে আরো অনেক ঐতিহ্য ট্রেডিশন আছে। এই ভিডিওতে থাকছে সবকিছু। ওকে লেটস গো। রাস্তাটা দেখুন, এই রাস্তার দুপাশেই অসংখ্য আম গাছ, যতদূর চোখ যায় শুধু আম। আর একটা জিনিস দেখে অবাক হলাম, প্রতিটা আমে আবার হলুদ কালারের কিছু একটা মানে পলিথিন, যেটা অসম্ভব একটা ব্যাপার। কারণ এত আম ধরে, প্রতিটা আমে কিভাবে গাছের ডালে ডালে যে এইভাবে পলিথিন বাঁধে। প্রতিটা আমে এরকম পলিথিন দেওয়া আছে, প্রতিটা আমে সুন্দর করে পলিথিন দিয়ে রাখছে এবং একটা আমও গ্যাপ নাই। এত বিশাল বড় বড় বাগান কিভাবে সম্ভব? এই যেখানে আমার মামা আছে, আপনার বাগান এটা? জি। বাহ, কত বড় এই বাগানটা? এই মোটা 10 বিঘা। 10 বিঘা। সব আম গাছই তো দেখলাম এটা আছে। জি। কিভাবে দিয়েছেন এত কষ্ট করে? ও মই দিয়ে বাঁশ দিয়ে। তো অনেক দিন সময় লাগছে দিতে। না সময় লাগবে তো। মানে এটা মূলত কেন দেওয়া হয়? এটা আমটা চিকন থাকবে আপনার, আমটা চিকন থাকবে। পানি যেটা পানি বৃষ্টি হয় কি না, বৃষ্টি হলে মালা হয়ে যায়। আচ্ছা, ময়লা হয়ে যায়। হ্যাঁ, ওই কারণে এটা পলিথিন দেওয়া। আর এখন হচ্ছে এটা একদম সুন্দর থাকবে। হ্যাঁ দেখেন এখন চিকন আছে। আচ্ছা, মামা আমাকে খুলে দেখাচ্ছে পলিথিনটা। ও দারুণ, দেখেন কোনো দাগ নেই, কিচ্ছু না, একদম সুন্দর, ইভেন বোটা পর্যন্ত। ভাই এই কারণেই কিন্তু চাপাই নবাবগঞ্জের আম বিশ্ব পরিচিত, বিখ্যাত। তারা এত যত্ন নেয়। আপনাদের বলেছিলাম যে একটা ছোট বাচ্চাকে যেমন লালিত পালিত করে বড় করে, মানুষের মতো মানুষ করে বাবা মা, ঠিক তেমনি চাপাই নবাবগঞ্জের এই অঞ্চলের মানুষ আমগুলোকে এইভাবেই যত্নে সুন্দর করে এরপরে বাজারজাত করে। প্রতিটা গাছ দেখবেন যে ঝুলতেছে। আমি জাস্ট অবাক যে একটা আমও তারা রাখে নাই, এরকম পলিথিন দিয়ে রাখছে। দাদা আসসালামু আলাইকুম। আপনার নামে তো ওয়ারেন্টি আছে? আছে। হ্যাঁ। কখন যাবো? এখন থানায় যেতে হবে। ওই যাবো, নিয়ে গেলে যাবো। যাবেন? আমার দাদুর বয়স কত? 75। 75? জি। এই বয়সে আম বাগানে পরিশ্রম করতেছেন? জি। মানে বিশালই ব্যাপার। দেখেন যেখানে শহর অঞ্চলে 50 বছর হলেই বিছানা থেকে উঠতে পারে না, হাঁটতে পারে না, আর আমার দাদু এরকম আম বাগানে পরিশ্রম করছে, আমের দেখাশোনা করতেছে, আম বাঁধতেছে। তো কত বছর ধরে এগুলো করা হয়? এগুলো অনেক দিন থেকে। অনেক দিন থেকে। এখনো কি নিজে নিজে হাঁটতে পারেন? এখন পাচ্ছি। খাওয়া দাওয়া সবকিছু? আর রোগ বলে আছে নাকি? এই রোগ সমস্যা হয়, শোধ পানি খাই, মানে জ্বর ঠান্ডা হয় আর কি। জ্বর ঠান্ডাটা হয়। তো আসলে দেখবেন যে যারা পরিশ্রম করে তাদের কিন্তু কোনো রোগ বালাই হয় না। কারণ কি, আপনার ভিতরে যখন ব্যাকটেরিয়া বা জীবাণু হবে, এই যে যখন আপনি ঘামবেন, পরিশ্রম করবেন, ওগুলো এমনিতেই শেষ হয়ে যাবে। তো এই মানুষগুলোর রোগ বালাই খুবই কম। বৃষ্টিতে ভেজে রোদে থাকে, পরিশ্রম করে, তো এই সামান্য জ্বর ঠান্ডা হয়তো আসে। তো আমি একটু যাবো এখানে, দাদু যেখানে থাকে রান্না বান্না করে খাই। দারুণ ব্যাপার, বিশাল বড় আম বাগান। তো আপনি হয়তো হারাই যেতে পারেন। এই যে এখানেই হচ্ছে দাদু ঘুমাই রাতে। আর যদি আমি একটু বসি দেখাই, দেখেন যে কোনো শেষ নাই। মানে আপনি যদি এই পার থেকে তাকান, বাগানের কোনো
শেষ পাবেন না। এই দেখতে পাচ্ছেন বিশাল আম বাগান। এই আম বাগানে ঝড় বৃষ্টিতে এত আম পড়ে থাকে, লোকই থাকে না যে আম কুড়াবে। মানে চাঁপাইনবাবগঞ্জে এত পরিমাণ আম, ছোট থেকে বড় দেখবেন 200-300 বছরের গাছ, আবার ছোট গাছ, এখানে এত পরিমাণ আম থাকে। মানে আম যে পড়বে যে তোলার লোক নাই। কিছু কিছু এলাকাতে যাদের পার্শ্ববর্তী এলাকা যাদের, তারা হয়তো তুলবে। এই সব এলাকাতে আম পড়েই থাকে। মানে কেউ চুরিও করে না, চুরি করে, আর চুরি করার তো চান্স থাকে না। আপনি ইচ্ছা যদি করেন টুস করে কিন্তু আম চুরি করে পারতে পারবেন, কিন্তু লোক নাই। মানে সবারই কম বেশি আম আছে এবং পরিপূর্ণ আম আছে চাঁপাইনবাবগঞ্জে। মানে এগুলোতে কোনো বিষ দেওয়া হয় না? না, হ্যাঁ, বিষ দেওয়া হয়। অনেক সময় পোকামাকড় দূর করার জন্য বিষ দেওয়া লাগে এখানে এ গাছে। কিন্তু আম পাকার জন্য? হ্যাঁ, আম পাকার জন্য কিছু অসাধু ব্যবসায়িক আছে, তারা হয়তো বীজ দেয়, কিন্তু বেশিরভাগ আমাদের 90% লোকই কিন্তু ওই ধরনের বীজ দেয় না। মানে পরিপক্ক আম হওয়ার পর তারা সেল করে। আর এখানে প্রশাসনের মাধ্যমেই কিন্তু আম সেল হয়। টাইম যতক্ষণ না হবে তার আগে কিন্তু আম সেল করতে পারবে না। সেল করলে তার উপরে অ্যারেস্ট জারি করা হয়। আপনি কি জিম করেন মামু? হ্যাঁ, জিম করেন? না এইরকম কেমনে হাতের বডি টডি এরকম বানাইছেন এই পরিশ্রম করতে করতে? এই কেমন করেন দেখি ভাই রে ভাই। যে দেখেন আমরা শহরে যারা থাকেন জিম করেও বডি বানাতে পারেন না, আর এই মানুষগুলো পরিশ্রম করে। এই যে তারা মানে কৃষি জমিতে চাষাবাদ থেকে শুরু করে এরকম আম পরিশ্রম করে দেখেন কি বানাইছে। 24 ঘন্টায় আমরা খাটি। 24 ঘন্টায় খাটেন। এখানকার রগটাও কিন্তু দেখা যায়। বাপ রে বাপ, মানে একদম বিশাল এনার্জি না? তা না হলে তো এগুলো পারবেন না। কত বছর ধরে করতেছেন? এগুলো আমি 15 বছর থেকে করি। 15 বছর। এগুলো এরপরে কি হবে যে যখন পারবেন? এটা যখন পারি লিবু কিনা সাহার দিই আমরা গাছের গোড়ায়। হ্যাঁ সাহার দিয়া ফের আবার থেকে যায় 1 মাস। হ্যাঁ। 1 মাস পরে আবার স্প্রে করি, হ্যাঁ। দিয়া 2 মাস পর ফের আবার স্প্রে করি, তখন আবার ফের মুকুল চলে আসে। আচ্ছা, কিন্তু এই আমগুলো যখন পারেন এগুলো কোথায় বিক্রি করা হয়? আমরা কানসাটা বিক্রি করি আমবাজার। তো ওখানে তো অনেক কম দামে বিক্রি করা হয়, দেখলাম 20 টাকা কেজি, 30 টাকা কেজি। হ্যাঁ। কিন্তু এই আমগুলোই তো আবার বাইরে 150 টাকা 200 টাকা কেজি বিক্রি হয়। ও ভালো মন্দ কোয়ালিটি আছে, 3 কোয়ালিটি করে। হুম। ও 3 কোয়ালিটি মানে হাই কোয়ালিটি যেটা চলে যায় বাইরে। বাইরে? হ্যাঁ, মিডিয়াম কোয়ালিটির চালান চলে যায়। আর যেটা 3 নাম্বার যেটা ওইটা বিক্রি হয় 20 টাকা কেজি করে, 15 টাকা 10 টাকা এভাবে বিক্রি হয়। টোটাল কত জাতের আম চাঁপাইনবাবগঞ্জে আছে? মেলা রকম, নিম্নত 20 রকম আছে। 20 টাকা। চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। শত বছরের ঐতিহ্য আর অনুকূল আবহাওয়ার কারণে এইখানকার আমের সুনাম দেশ ছড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে। ছোটবেলা থেকেই বাপ চাচাদের মুখে কত গল্প শুনেছি, আজকে নিজের চোখেই দেখছিলাম। বিশাল বড় বড় আমের বাগান, দু চোখ যত দূর যায় শুধু সবুজে ঘেরা আম গাছের সারি। এমন বিশাল আম বাগান আমি আগে কখনো দেখিনি। প্রতিটি গাছের আমগুলোকে হলুদ প্যাকেট দিয়ে আটকানো, যা সত্যি অনেক কঠিন কাজ। এ অঞ্চলে প্রধানত হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আমরুপালি, আশ্বিনা, গোপালভোগ, লক্ষণভোগ, বাড়ি ফোর সহ নানা জাতের আম চাষ হয়। আর এইগুলোই বাংলাদেশের 64 জেলায় পাঠানো হয়। পাশাপাশি বিভিন্ন দেশেও রপ্তানি করা হয় এই আমগুলো। বিশাল এই আম বাগানের আম আবার কানসাট বাজারে বিক্রি করা হয়। ভোর থেকেই ব্যবসায়ী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের ভিড় জমে। দরদাম শেষে ট্রাক ভর্তি আম ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলায়। এ অঞ্চলে এমন অনেক পরিবার রয়েছে যাদের শত শত এমনকি 1000 বিঘা জমি জুড়ে আম বাগান রয়েছে। আম চাষি তাদের জীবিকা ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। আরও অবাক করার বিষয়, চাঁপাইনবাবগঞ্জে এমনও কিছু ঐতিহ্যবাহী আম বাগান রয়েছে যেগুলোর বয়স প্রায় 200 থেকে 300 বছর, যা আজও ইতিহাস ঐতিহ্যর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাইরে ভাই জাস্ট দেখুন কি অবস্থা, যে এই রাস্তার সাধারণ জনগণের বিশাল একটা ভোগান্তি হচ্ছে এই রাস্তা। একবার ভাবেন যে কিভাবে মানুষ বসবাস করে। পুরো রাস্তাটা দেখুন, যে হাজার হাজার ট্রাক এই সীমান্ত দিয়ে প্রবেশ করে, কিন্তু রাস্তার বেহাল দশা। এবং এই যে আমাদের একসময় কি ছিল যে 100 বছর মানুষ বাঁচত বা 80 বছর বাঁচত, এই ধুলা খেলে আপনি 50 বছরও বাঁচবেন না। আপনার ফুসফুস, আপনার ভিতরে সব কিছু নষ্ট করে দেবে এই ধুলা। তো এটা সরকারকে দেখা উচিত এবং বিশেষ করে এখানকার জনগণদেরও এটা নিয়ে প্রতিবাদ করা উচিত যে এই ধুলাতে আমাদের ছোট ছোট বাচ্চা যারা স্কুলে যায় কিভাবে থাকবে। এখান থেকে কিন্তু আম বিক্রি হচ্ছে এখন, যে সারা বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত আমগুলো কোনো স্পট নেই। দেখেন যে কি সুন্দর করে ওরা যত্ন নেয়।
এবং গাছে থাকতে তো পলিথিন থাকে না, থাকে না এটাই। ওই যে বাগানে দেখলাম আছে, ওগুলো কি আম? আসিনা। আচ্ছা, আমি ফার্স্টে ভাবছি হাসিনা আম, আমাদের কি রে নাম চেঞ্জ হয়ে গেল নাকি? আসিনা আম, বা ইন্টারেস্টিং। তো এখানে সব বিক্রি হচ্ছে এরকম, বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে গেছে এটা 20 টাকা কেজি। মাত্র 20 টাকা? ভাই এটা মাত্র 20 টাকা কেজি? যাকে দেখাইছে ওকে দেখাইছে কি বাল করতে 20 টাকা কেজি আম বেচে বিক্রি দিবে না, কি করতে দেখাইছে? কি বলছে? 20 টাকা কেজি আম, দাম কম, কি করতে দেখাচ্ছেন আপনি আম? ও আচ্ছা আচ্ছা। তো এটা ঢাকায় কত 100 বা 150 টাকা কেজি হতে পারে। এত সুন্দর দেখেন, কোনো দাগ নেই, কিচ্ছু নেই, গাছের আম। এই আমের নাম কি? লখনা। আচ্ছা, তো এইগুলো এখান থেকে পুরো বাংলাদেশে যায়, একদম গাছ পাকা। ভালো আছেন? ভালো আছি মামু। আপনার মোবাইলে আমি বহুত রাষ্ট্রের লোক আপনি গেছেন। বাহ, এই যে আমার চাপায়ের মামার সাথে দেখা। তো এইটা হচ্ছে আড়ত, আর এখান থেকে সবাই নিয়ে যায়। এই যে আম নিয়ে যাচ্ছে, দেখেন কি কালারিং ভাই রে ভাই। বানানাম? আচ্ছা, এটাকে বলে কলাম। এটা বেনানা। বানানা না? বেনানা, এটা বেনানা। এত সুন্দর। এটা কত কেজি হয় বিক্রি? এটা 150 টাকা কেজি। 150 টাকা কেজি? এত কেন এটা? বেনানা আম তো ভালো আম। অনেক যত্নে রাখা হয়, অনেক ভালো আম। হ্যাঁ, আমাকে আম দেখাচ্ছে, দেখেন। বাড়ি দাম কম। এটা দাম কম কেন? এটা দাম কম মানে কিন্তু দেখতে তো অনেক সুন্দর। দেখতে সুন্দর, খাইতেও মিষ্টি, হ্যাঁ, কিন্তু দাম আবার কম। মানে আমাদের আমের কত কেজি বিক্রি হয় এখানে পাইকারি? এখানে পাইকারি বিক্রি হয়েছে আপনার 40 টাকা কেজি, 40-50 এরকম। 40-50 টাকা কেজি। তো এগুলো আবার ঢাকায় 100-150 টাকা কেজি বিক্রি হয়ে যায়, 120 টাকা। 30 টাকা কেজি বিক্রি হয়। তো ওনারা দেখেন কি যত্নে আমগুলোকে এখানে ক্যারেট ভর্তি করে, এরপরে এই ক্যারেটগুলো চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এই যে এখানে হচ্ছে আমার দুই মামা হচ্ছে ক্যারেট থেকে নিচ্ছে। বাহ, বাছাই করে নিচ্ছেন বাদাম। পাকা আমগুলো নিচ্ছে। হ্যাঁ, বাছাই। দাদু, এই আম হচ্ছে কেন বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জের? চাপা বিখ্যাত মানে এটা মিষ্টি খুব এলাকা। মিষ্টির জন্য? হ্যাঁ, হুম। কেমিক্যাল থাকে না কোনো আর। এবং বিশেষ করে আমাদের মেহেরপুর জেলাতেও কিন্তু হিমসাগর আমের জন্য অনেক বিখ্যাত, বাংলাদেশের মধ্যে কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে এই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী। এখানে আরো একটা কথা আছে, আমি দেখছি অনেক জায়গায় যে নওগাঁরাও বলে যে আমাদের হচ্ছে নওগাঁর আম বেশি বিখ্যাত, আবার চাপাইরা বলে চাপাইয়ের বেশি বিখ্যাত। আমাদের সারা বাংলাদেশের রাজশাহীর ব্যানার লাগিয়ে আম বিক্রি করা হয় ঢাকা শহরে। সাতক্ষীরার আম নিয়ে যায় মেডিসিন দিয়ে, আমাদের আম ধরেন রাজশাহীর ব্যানার লাগে আমাদের নাম করে আম বেচে। চাপাইয়ের। হ্যাঁ, কিন্তু আমাদের অরিজিনাল মাল যাচ্ছে এখন। হ্যাঁ, বুঝতে পারছেন? কোথায় কোথায় যাবে বাংলাদেশে? 64টা ডিস্ট্রিক্টে যায় আমাদের মাল এখান থেকে। বুঝতে পারছেন? যাক, হ্যাঁ, বাইরে রাষ্ট্র যায়, অনলাইন পার্টি যারা আছে তারা বাইরে আপনার প্রোডাক্ট করে। আবার আমিও আম দিই কিছু কিছু অনলাইনে। এবং বাংলাদেশে যত আম ব্যবসায়িক অনলাইনে দেখছেন না, ডিজিটাল প্ল্যাটফর্মে সব কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর আম নিয়ে ব্যবসা করে। রাজশাহীর আম নিয়ে ব্যস্ত সব। তো ওরা কিন্তু প্রথমেই বলে যে এই যে রাজশাহীর আম, চাঁপাইনবাবগঞ্জের আম। তো এখানে আমরুপালি, ওটা আমরুপালি। এটা হচ্ছে পুরো আমরুপালি আম, একদম গাছ থেকে আনছে, এখন প্যাকেটিং করা হচ্ছে। দেখেন কোনো কিন্তু ফরমালিন দেওয়া হয় নাই, কোনো বিষ বা কিছুই না, একদম পিওর অথেন্টিক। ভালো আছেন? হ্যাঁ, উসমান গুমের ব্যাপারী। আচ্ছা, বাড়ি আপনার কুষ্টিয়া ব্যাপারী। কুষ্টিয়ায়? পাবনা? ও, আমার এলাকা, আমার বাসা মেহেরপুর। ভালো আছেন? তো পাবনায় থেকে আসছেন আম কিনতে? বাহ, এগুলো পাবনায় বিক্রি হবে যে? নাম নাম কি? বারুফুর। বাড়ি, ও আচ্ছা, এটার নাম হচ্ছে বাড়ি ফোর। বাড়ি ফোর, এটা 7ও আছে? তো এই যে এটা হচ্ছে 7, কিন্তু কালারগুলো দেখেন। আমাকে এটা কেটে দেন না, একটু খেয়ে দেখবো। কাটার সিস্টেম নাই? ভাই রে ভাই, এটা দেখেন যে ভিতরে কি রস। ধরেন আমি একটু খেয়ে দেখি। ওরে মিষ্টি ভাই, এটা অনেক মিষ্টি। ধরেন, আমি সচরাচর আম খাই না, তো ছোটবেলায় বাগানে যে খাইতাম, এরপর যখন বাইরে চলে গেলাম আর ফল খাওয়া হয়নি দেশের। তো এখন দেখেন রাজশাহীর আম
এটার অবদান কিন্তু এখানকার কৃষকদের, যারা হচ্ছে গাছ লাগায়, পরিচর্যা করে, এরপরে আমগুলোকে রক্ষণাবেক্ষণ করে বাজারে আনে। এই আমগুলোই আবার দেখেন ঢাকা শহরে আমাদের রাজধানী থেকে শুরু করে 64 জেলায় যাচ্ছে, মানুষ এই পিওর আমগুলো, অথেন্টিক আমগুলো পাচ্ছে। তো তাদের জন্য দোয়া করবেন এবং আমরা চাই আরো ভালোভাবে তারা এটা চাষাবাদ করুক। বিদেশেও বিদেশেও যায় এগুলো। আচ্ছা 30টা দেশে যায়। আচ্ছা, এখানকার মানুষ বলছে 30টা দেশে যায়। আমরা হচ্ছে আমের বাজার, আম বাগান ঘুরতে ঘুরতে এখন বাতেন ভাইয়ের বাসায় চলে আসছি এবং তিনি আমাদের জন্য কি কি করছে দেখেন। এই যে বলছিলাম না যে চাঁপাইনবাবগঞ্জের যেই রুটি, হাতের রুটি না কি বলে, হ্যাঁ এটা কলাই রুটি, কলার রুটি, একদম অরিজিনাল যেটা। অরিজিনাল কলাই রুটি। এবং এখানে এটা হচ্ছে বট বলে না, আর এটা গরুর মাংস। আর এটা হচ্ছে গরুর মাংস। এখানে সাকিব ভাই আছে। সাকিব ভাই কেমন লাগতেছে কালার রুটি? এটা হচ্ছে কালাই রুটি অরিজিনালটা, যেটাতে কালাইয়ের পরিমাণ বেশি থাকে, ময়দার পরিমাণ কম থাকে। এখানে বেগুন ভর্তা আছে, বট মানে হচ্ছে ভুড়ি রান্না করা হয় যেটা, বড়ি। এটা লবণ, আর এটা হচ্ছে লবণ। মরিচ। আচ্ছা, এটা লবণ মরিচ। এবং এইখানকার এই মিষ্টিটা আমার কাছে মনে হচ্ছে দারুণ একটা ব্যাপার। আমি যখন সুনামগঞ্জে গেছিলাম ঠিক এইরকম একটা মিষ্টি খেয়েছিলাম, এত দারুণ লাগছিল। এরপর আমি যখনই যাই এই মিষ্টিটা ট্রাই করি। এটাও কানসারের মিষ্টি। হ্যাঁ, এটাও কানসাট। আচ্ছা, এটা হচ্ছে কানসাটের মিষ্টি। ওকে বাতেন ভাই, আপনিও শেয়ার করেন। আমি চাপায়ের কলার রুটি কখনই খাই নাই, এটাই প্রথম। কিভাবে খাবো এটা দিয়ে? বেগুন ভাজি এটা দিয়ে? হ্যাঁ বেগুন দিতে পারেন। আচ্ছা, এইটা দিয়ে খেতে হবে। ও, বেগুন ভর্তাটা দারুণ ভাই। আমি আপনাদের ভিডিওতে বলতেছি, বাট আপনি যখন এটা স্বাদ গ্রহণ করবেন তখন আপনি নিজে ফিল করবেন যে এটা কত টেস্ট। হয়তো আমার খাওয়া দেখে আপনারা বুঝবেন না। দারুণ ভাই। তো এরপরে আমরা হচ্ছে সোনা মসজিদ এগুলো ঘুরে আজকে নাইটটা এখানে স্টে করব, মানে চাঁপাইনবাবগঞ্জ, যেটা সোনা মানে ছোট সোনা স্থলবন্দর আর কি। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। আর বাতেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে কানসাট উনি আমাদের ঘুরাইছে, সে সাথে সাকিব ভাইকে তো অনেক অনেক ধন্যবাদ। সাকিব ভাই না থাকলে আমার আশাই হইতো না রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা নেক্সট ডে প্লানাস আবার নওগাঁ। আমি তো আপনাকে জোর করে নিয়ে আসছি যে আমাদের ঐতিহ্যটা আপনাদেরকে দেখাই। অবশ্যই। তো এখন আমরা আমের বাজার থেকে যাচ্ছি সোনা মসজিদ, মানে ছোট সোনা মসজিদ। আপনারা জানেন এটার ইতিহাস বিশ্বজুড়ে এবং সেই 1493 সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি আজও চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িয়ে আছে। আমার রাস্তা দেখার দরকার নেই, ড্রাইভার তো সে বুঝবে। ক্যামেরায় দেখছি রাস্তা। আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই সোনা মসজিদ, যাকে বলা হয় ছোট সোনা মসজিদ, এবং চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। দেখেন যে 1493 খ্রিস্টাব্দে এটা নির্মাণ করা হয়েছিল। কত বছর আগের এই মসজিদ। তবে এখানে অনেক মানুষ আসে, এই পাশে হচ্ছে দোকান আছে, অনেক মানুষ এটা দেখতে আসে। দেখেন এখানে ছোট সোনা মসজিদ, আর এই পাশে কিন্তু সব এরকম দোকানপাট বসানো হয়েছে, মানে বিশাল একটা ব্যবসায়িক কেন্দ্র, পর্যটকরা আসে। তো এখানে থাকার কথা ছিল হচ্ছে বিদেশি পর্যটকদের, বাট দেখেন কোনো বিদেশি পর্যটক নাই। আমি যখন ইন্ডিয়া ভ্রমণ করেছিলাম, ওখানে এরকম ট্রেডিশন যে মসজিদগুলো বা যে জিনিসগুলো আছে, ওখানে কিন্তু অনেক ফরেন ট্যুরিস্টরা আসে, বাট আমাদের দেশে কোনো জায়গায় ফরেন ট্যুরিস্ট আসে না। এটার অনেক মানে গাফলতি আছে আমাদের, যেমন সঠিক নিরাপত্তা, এরপরে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, ভালো। এরপরে তারা নিরাপত্তাজনিতভাবে মনে করে বাংলাদেশে গেলে হয়তো ওই নিরাপত্তা নাই বা স্ক্যাম, আর অনেক কিছু কারণে কিন্তু বিদেশি পর্যটক আমাদের দেশে আসে না। তো এইটা হচ্ছে সামনের, এইটা হচ্ছে গেট, যে কি চমৎকার দৃশ্য। আর আমি প্রথম চাঁপাইনবাবগঞ্জের এই মসজিদে প্রবেশ করতেছি। কি অবস্থা ভাইয়া? তো এই দিক দিয়েই হচ্ছে প্রবেশ করতে হবে গেট। এখানে হচ্ছে, এখানে কি হয় মামা? এখানে কি হয় মানে? আচ্ছা, সবার নাম যতজন ঢুকবে? আমাদের এখানে কি বিদেশি পর্যটকরা আসে? না, খুব কম, তাই না? আমরা আরো ভালোভাবে যদি প্রেজেন্ট করতে পারি, আরো ফ্যাসিলিটি দিতে পারি, তবে আসবে। আমি এখন প্রবেশ করতেছি সেই ঐতিহাসিক ছোট সোনা মসজিদে, এবং এর এত সুন্দর কারুকার্য যে কত 26 বছরের মতো সময় লাগছে এই মসজিদটা বানাইতে। দেখেন সেই
1493 সাল থেকে 1519 সাল পর্যন্ত এটা বানাইতে সময় লাগছে। বাইরের কারুকার্যগুলো দেখেন যে এখনো কিন্তু ভাঙে নাই। ওকে, আমরা হচ্ছে এখন প্রবেশ করব এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে এই মসজিদে। এবং এখানে দান বক্সও আছে, টুরিস্টরা এসে অনেকে দানও করে। এই যে দেখেন এদিকে নামাজ পড়তেছে। এই যে গম্বুজগুলো হচ্ছে এটা, মানে টোটাল 15টা গম্বুজ হচ্ছে এখানে। এখানে হচ্ছে দান বক্স আছে। কি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে ওই সময় পাথর দিয়ে। এখানে হচ্ছে কোরআন আছে, আরও বই আছে, এখানে নামাজ পড়ার জন্য জায়গা আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? আপনি কি ইমাম সাহেব নাকি? মুয়াজ্জিন। আচ্ছা, আজান এগুলো দেন। বাহ, এখানে কি অনেক পর্যটক আসে বাইরে থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে? শুধু বাংলাদেশ বললেই হবে না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসে। এবং এই মসজিদটা বানাইতে 26 বছর সময় লাগছে, এত একটা লং টাইম, জাস্ট এত নিখুঁত কারুকার্য। এটা দেখলাম, অবাক হলাম। যাক, আমাদের মুয়াজ্জিন সাহেব, ওকে থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভিডিও থ্যাংক ইউ, ভালো আছেন? এই তো ভালো আছি। বাংলাদেশ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই না, এই ছোট দেশটিতে হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য এক জীবন্ত ভাণ্ডার। চাঁপাইনবাবগঞ্জে এসে নিজের চোখেই দেখছিলাম, সীমান্ত ঘেঁষা এই জেলায় ছড়িয়ে আছে প্রাচীন স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি আর অতীতে অগণিত স্মৃতি। এখানকার প্রতিটি ইট পাথর যেন বাংলার গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চাঁপাইয়ের সবচেয়ে পুরাতন স্থাপনা হলো ছোট সোনা মসজিদ। প্রায় 5 শতাব্দী ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। সুলতানি স্থাপত্যর অপূর্ব কারুকাজ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। আর সময়ের এত দীর্ঘ পথ পেরিয়েও এই সৌন্দর্য অনেকটাই অক্ষত রয়েছে। মসজিদের সামনে প্রাচীন সমাধিটি আজও রহস্য ঘেরা। এখানে কোনো নাম ফলক নেই, তাই এটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গল্প, কৌতূহল রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে এবং এর ইতিহাস জানতে ছুটে আসেন। মসজিদের পাশেই রয়েছে ঐতিহাসিক তোহাখানা, যা সুফি সাধক নিয়ামত উল্লাহর স্মৃতি ও বাংলার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে পরিচিত। অল্প দূরেই অবস্থিত সোনা মসজিদ স্থলবন্দর, বাংলাদেশ ও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর এটি। প্রতিদিন এই সীমান্ত দিয়ে শত শত পণ্যবাহী ট্রাক, বিশেষ করে পাথর সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করে। এই পথ দিয়েই ভারত থেকে পর্যটক, ব্যবসায়ী ও আত্মীয় স্বজনেরাও যাতায়াত করে। ইতিহাস, ঐতিহ্য, সীমান্ত, বাণিজ্য ও মানুষের জীবনযাত্রার অনন্য মিলনবন্ধনই চাঁপাইনবাবগঞ্জকে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় জনপদে পরিণত করেছে। ঠিক সোনা মসজিদের সামনেই কিন্তু হচ্ছে আমাদের বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেবের কবরস্থান। তো একবার ভাবেন যে এই যে কবরস্থান কত সিম্পলভাবে তৈরি করা হয়েছে। এখানে আরও একজন আছে, বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। তো এই মানুষগুলো আমাদের দেশের জন্য কত স্ট্রাগল করছে, এই দেশকে স্বাধীনের জন্য, বা এই যে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতেছি, স্বাধীনভাবে ঘুরতেছি, এর সব অবদান কিন্তু এই মানুষগুলোর। একবার ভাবেন তো, এই মসজিদের সামনেই। আর এখানেই হচ্ছে সেই সময় ব্রিটিশদের যে সুলতানগুলো ছিল বা ওই টাইমে যারা আসছে তাদের কবরস্থান সামনে। তো এখন এক্সিট হয়ে যাচ্ছে, গেটটা খুবই সিম্পল, সুন্দর। থাকেন, আল্লাহ হাফেজ, হ্যাঁ, দেখা হবে। তো এই যে এক্সিট হয়েই কিন্তু গোরস্থানটা দেখা যায়। যদিও কোনো কবরস্থানেরই নাম এখানে লেখা নাই, তো অনেক আগের, সেই 1400-1500 সালের কথা। তো এই কবরগুলো অনেকটা দেখে মনে হচ্ছে যে সেই আপনার হচ্ছে যে বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তারপরে মীর জাফরদের কবরস্থান, তো ঠিক তেমনই লাগতেছে এখানে। ওই যে বড় দুইটা, ওইটা হয়তো নবাবদের কবর হবে। এই পাশে আরও ছোটো ছোটো অনেক কবরস্থান। ওকে, যাই হোক, আমরা হচ্ছে এখন বাসায় যাব। আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম, এখানে যে আমের বাগান, আমের বাজার এবং এই ছোট সোনা মসজিদ। তো আপনারা যখন আসবেন আমি বলবো এখানে অবশ্যই আসতে, কারণ আমাদের দেশে এরকম অসংখ্য ইতিহাস, ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের ব্লগারদেরও উচিত এগুলোকে রিপ্রেজেন্ট করা, আমাদের বিভিন্ন জেলাকে রিপ্রেজেন্ট করা। আমরা হচ্ছে সারাদিন ঘোরাঘুরির পরে আম বাগান, আমের বাজার, ছোট সোনা মসজিদ, এখন ব্যাক করতেছি হোটেলে, মানে যেটা হচ্ছে সোনা স্থলবন্দর, সোনা মসজিদ। তো এই পাশে হচ্ছে বিহার, মালদা, মানে ভারতের। আমরা এখন আছি ভারতের একদম সীমান্তে, মানে এখান থেকে কাঁটাতার দেখা যায়।
আর যত বড় বড় ট্রাক মানে পাথর নিয়ে এই রাস্তা দিয়ে প্রবেশ করে একবার ভাবেন তাহলে। তো যাই হোক, আমরা কালকের ভিডিওতে আপনাদের এগুলো আরও দেখাবো, সীমান্তবর্তী জীবনযাপন, কিভাবে ইন্ডিয়া থেকে এই পাথরগুলো আসে বা আমাদের সাথে তাদের সম্পর্ক, এবং এই এলাকা যে ট্রেডিশন, এইগুলো সব কিছু থাকছে নেক্সট ভিডিওতে। ওকে, বাংলাদেশের 6টা স্থলবন্দরের মধ্যে এটা একটা। আচ্ছা, সারা বাংলাদেশের 6টা স্থলবন্দরের ভিতরে এইটা একটা, যেটা হচ্ছে ছোট সোনা স্থলবন্দর। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।